স্বপ্নের প্রতিধ্বনি, মাল্টিভার্স জুড়ে এক মহাযাত্রা এবং অন্যান্য গল্প লিখেছেন পবিত্র অধিকারী। পাঠ করেছেন আশিস হাজরা এবং সঞ্চয়িতা বিশ্বাস। স্বপ্নের প্রতিধ্বনি, মাল্টিভার্স জুড়ে এক মহাযাত্রা। অনুষ্কার পরিচিত জগৎ ছিল কলকাতার অলিগলি, কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের গন্ধ আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের সবুজ ঘাসে বন্ধুদের সাথে আড্ডা। এই সব কিছুর মাঝে সে তার জীবন খুঁজে পেত, কিন্তু তার অস্তিত্বের গভীরে ছিল এক অদৃশ্য স্পন্দন, এক সূক্ষ্ম কম্পন যা তাকে কখনো ছেড়ে যেত না। অনুষ্কা জানত তার কলকাতা, তার পৃথিবী, এই সমস্তই এক সুবিশাল নকশার ক্ষুদ্র অংশ মাত্র, যাকে সে ডাকত মাল্টিভার্স। মাল্টিভার্স এক সুবিশাল ব্রহ্মাণ্ড, যেখানে প্রতিটি ডাইমেনশন ধারণ করে এক অনন্য ইউনিভার্স। অনুষ্কা জানত তাদের এই ইউনিভার্সের ঠিক উল্টো দিকে আছে আরেকটি ইউনিভার্স, যেখানে প্রতিটি মানুষেরই একটি প্রতিরূপ আছে। এই অলৌকিক সংযোগই ছিল তাদের মস্তিষ্কের সেতু, যার মাধ্যমেই তারা স্বপ্নলোকে তাদের অন্য সত্তার সাথে মিলিত হতে পারত। অনুষ্কার বন্ধুত্বের জগৎটা ছিল ছোট কিন্তু শক্তিশালী। আরিয়ান, যে যুক্তির উপর ভরসা করত, শ্রিয়া, শান্ত ও সংবেদনশীল, আর দেব, যার রসবোধ আর নির্ভীকতা যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজ করে দিত। কিন্তু গত কয়েক মাস ধরে অনুষ্কার স্বপ্নগুলো পাল্টে গিয়েছিল। সেখানে ছিল ঘন কালো মেঘ, বজ্রের গর্জন এবং এক শীতল ভয়। সে দেখত বিশালকায় অশুভ ছায়ামূর্তিরা যেন কোনো কিছুকে ধ্বংস করতে চাইছে। তাদের চোখ ছিল লাল, তাদের শরীর থেকে নির্গত হতো এক পচনশীল দুর্গন্ধ। সে জানত এগুলো শুধু সাধারণ দুঃস্বপ্ন নয়, আসন্ন বিপদের পূর্বাভাস। একদিন বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সবুজ ঘাসে বসে আড্ডা দিতে দিতে অনুষ্কা বন্ধুদের কাছে তার সাম্প্রতিক ভয়াবহ স্বপ্নগুলোর কথা বলল। দেব জিজ্ঞেস করল, আচ্ছা, স্বপ্নের মধ্যে কি তুমি কোনো সূত্র পাচ্ছ, কোনো ইঙ্গিত? অনুষ্কা চোখ বন্ধ করে ভাবল, হ্যাঁ, একটা শব্দ, আলফা, আর একটা তীব্র আলো, যেন একটা বিন্দু থেকে আলোটা বেরিয়ে আসছে। আলফা ইউনিভার্স এবং মহাবিপদ। মাল্টিভার্সের একদম কেন্দ্রে রয়েছে আলফা ইউনিভার্স। এটি সমস্ত কিছুর উৎস, সমস্ত শক্তির প্রধান কেন্দ্র। তার মহাজাগতিক হৃদয় একটি একক উজ্জ্বল প্রাণবিন্দু স্পন্দিত হচ্ছে। এই বিন্দু থেকেই সমস্ত অস্তিত্ব পরিচালিত হয়। এই বিন্দু থেকে উদ্ভূত হয়ে বার্তাবাহকগণ ছড়িয়ে পড়ত। তারা ছিল আলোক সত্তা, শৃঙ্খলা এবং ভারসাম্যের রক্ষক। কিন্তু এই মহাজাগতিক শান্তিকে বিঘ্নিত করতে চাইল মহাদানবরা। তারা ছিল পাতাল জগতের অধিবাসী, যারা বিশৃঙ্খলা আর ধ্বংসের প্রতীক। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আলফা ইউনিভার্সের কেন্দ্রীয় প্রাণবিন্দুকে ধ্বংস করা এবং মাল্টিভার্সের মায়াকে পুরোপুরি ভেঙে দেওয়া। তারা জানত এই বিন্দু ধ্বংস হলে সমস্ত ইউনিভার্স বিশৃঙ্খলার অতল গহ্বরে তলিয়ে যাবে। অনুষ্কার স্বপ্নগুলো ক্রমশ স্পষ্ট হচ্ছিল। একদিন গভীর রাতে অনুষ্কা তার কক্ষেই ঘুমাচ্ছিল। হঠাৎ তার চারপাশে এক স্নিগ্ধ আলোর আভা ছড়িয়ে পড়ল। আলোর মাঝখান থেকে এক অবয়ব স্পষ্ট হল। সে ছিল আলফা ইউনিভার্সের একজন বার্তাবাহক, যার নাম ছিল ইলারা। ইলারা স্নিগ্ধ কণ্ঠে বলল, অনুষ্কা, তুমি আমাদের অনুভব করতে পারছ? কারণ তোমাদের মস্তিষ্কের সাথে আমাদের জগতের একটি গভীর সংযোগ আছে। তোমার স্বপ্নগুলো মিথ্যে নয়। মহাবিপদ আসন্ন। বিপদ? কিসের বিপদ? মহাদানবরা, ইলারা বলল। তারা আলফা ইউনিভার্সের কেন্দ্রীয় প্রাণবিন্দুকে ধ্বংস করতে চায়। যদি তারা সফল হয়,
তাহলে এই মাল্টিভার্স ধ্বংস হয়ে যাবে। ইলারা আরও বলল, তোমাদের এই ইউনিভার্সের ঠিক উল্টো দিকে রয়েছে আরেকটি ইউনিভার্স। তোমাদের এই ইউনিভার্সের প্রতিরূপ সেই ইউনিভার্সের উপর মহাদানবরা আক্রমণ করতে চায়। সেই ইউনিভার্সের রানী এবং তোমরা এই সত্তার দুটি প্রতিরূপ। তোমাদের ঐক্যবদ্ধ শক্তি এই বিপদকে রুখতে পারে। কিন্তু আমরা কি করতে পারি? আমরা তো সাধারণ মানুষ, অনুষ্কা বলল। ইলারা শান্তভাবে উত্তর দিল, স্বপ্নের জগতের মাধ্যমেই তোমরা সেই ইউনিভার্সে যেতে পারবে, কিন্তু সময় কম। স্বপ্নের জগতে এক দুঃসাহসিক সিদ্ধান্ত। পরদিন সকালে অনুষ্কা তার বন্ধুদের ডেকে ইলারার সাথে তার সাক্ষাতের কথা বলল। আরিয়ান প্রথমে সন্দেহ প্রকাশ করল, কিন্তু শ্রেয়া এবং দেব আরো গভীরভাবে বিশ্বাস করল। তাহলে আমরা একটা অন্য ইউনিভার্সে যাব? দেব উত্তেজিত হয়ে বলল। অনুষ্কা তাদের দিকে তাকালো। আমরা হয়তো সাধারণ, কিন্তু আমাদের এই যোগসূত্রটি আমাদের বিশেষ করে তুলেছে। আমাদের অন্তত চেষ্টা করা উচিত। ঠিক আছে, দেব বলল, আমরা তোমার সাথে আছি। শ্রেয়া এবং আরিয়ানও সম্মতি জানালো। সেই রাতেই তারা যাত্রা করার সিদ্ধান্ত নিল। গভীর রাতে তারা সবাই শান্তভাবে চোখ বন্ধ করল, অনুষ্কার নির্দেশ অনুসরণ করে। তাদের শরীর হালকা হয়ে গেল, চারপাশের পরিবেশ মিলিয়ে গেল। তার বদলে এলো রঙের এক ঘূর্ণাবর্ত, নীল, বেগুনি, সবুজ, স্বর্ণালী। এটি ছিল ডাইমেনশনগুলোর মধ্যবর্তী স্থান, স্বপ্নের জগতের পথ। তাদের সম্মিলিত ইচ্ছাশক্তি তাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই ঘূর্ণাবর্ত থেমে গেল এবং তারা একটি নতুন ভূমিতে পদার্পণ করল। প্রতিরূপের জগতে অনুষ্কার প্রতিচ্ছবি। যখন তাদের চোখ খুলল, তারা নিজেদের এক অদ্ভুত কিন্তু পরিচিত পরিবেশে আবিষ্কার করল। সবুজে ঘেরা এক বিশাল বাগান, ফুলে ফুলে ভরা। তারা যখন বাগানের পথ ধরে হাঁটছিল, তখন একটি বিশাল প্রাসাদের সামনে পৌঁছল। বাগানের মাঝখানে একটা ফোয়ারার পাশে এক নারী দাঁড়িয়েছিলেন। অনুষ্কা যখন তার কাছাকাছি পৌঁছল, তখন সেই নারী ঘুরে দাঁড়ালেন। সেই নারী ছিল অবিকল অনুষ্কার মতোই দেখতে। রানী? আরিয়ান ফিসফিস করে বলল। সেই নারী এই ইউনিভার্সের রানী। অনুষ্কার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আমি এই ইউনিভার্সের রানী, অরোরা, আর তুমি আমার প্রতিচ্ছবি। আমাদের দুজনের সত্তা এক বিন্দুতে মিলিত। রানী অরোরা তাদের আলফা ইউনিভার্স এবং মহাদানবের আক্রমণের বিষয় বিস্তারিত ব্যাখ্যা করলেন। যখন দুই প্রতিরূপ একসাথে মিলিত হয়, তখন তাদের শক্তি বহুগুণ বেড়ে যায়। অনুষ্কা এবং তার বন্ধুরা অরোরার সৈন্যদের সাথে পরিচিত হল। আরিয়ান তার প্রতিরূপ আদিত্যকে, শ্রেয়া তার প্রতিরূপ শ্রেয়াকে এবং দেব তার প্রতিরূপ দিবাকরকে খুঁজে পেল। তারা দ্রুত তথ্য বিনিময় করে মহাদানবের মোকাবিলার জন্য প্রস্তুত হতে লাগল। মহাদানবের সাথে যুদ্ধ, সম্মিলিত শক্তির উত্থান। অরোরার প্রাসাদে তারা বেশি সময় বিশ্রাম নিতে পারল না। রাতের বেলায় আকাশ থেকে এক কালো মেঘ নেমে এলো। মহাদানবরা আক্রমণ করেছিল। তাদের চেহারা ছিল ভয়ঙ্কর, বিশালাকায়, শ্যাওলা আর মাটির তৈরি, যাদের চোখ থেকে বেরোচ্ছিল সবুজ আলো। তাদের উপস্থিতিই মনের মধ্যে এক গভীর ভয় সৃষ্টি করছিল। অনুষ্কা, অরোরা এবং তাদের বন্ধুরা অরোরার সৈন্যদের সাথে যুদ্ধক্ষেত্রে নামল। অনুষ্কা এবং অরোরা পাশাপাশি দাঁড়িয়েছিল। তাদের দুজনের মধ্যে যে সংযোগ ছিল, তা যুদ্ধের সময় আরও শক্তিশালী হয়ে উঠল। আরিয়ান এবং আদিত্য তাদের যৌথ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে মহাদানবদের দুর্বলতার জন্য নির্দিষ্ট আলোক তরঙ্গ নির্ণয় করল। শ্রেয়া এবং শ্রেয়া প্রাচীন মন্ত্র পাঠ করে সৈন্যদের জন্য একটি শক্তিশালী মানসিক বর্ম তৈরি করলেন। দেব এবং দিবাকর তাদের নির্ভীকতা দিয়ে মহাদানবদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। অনুষ্কা এবং অরোরা তাদের সম্মিলিত শক্তি ব্যবহার করে এক শক্তিশালী আলোক বর্ম তৈরি করল। তারা বুঝতে পারল যে তাদের দুই সত্তার এক হওয়াটাই ছিল সবচেয়ে বড় অস্ত্র। অনুষ্কা এবং অরোরা মুখোমুখি হল মহাদানবদের নেতার সম্মুখে, এক ভয়ঙ্কর সত্তা যার শরীর ছিল ঘন অন্ধকার দিয়ে তৈরি। মহাদানব নেতা তাদের দিকে
এক তীব্র আলোক রশ্মি নিক্ষেপ করল। তারা দ্রুত একটি সম্মিলিত শক্তিক্ষেত্র তৈরি করল, যা সেই আক্রমণকে প্রতিহত করল। তোমরা পারবে না, মহাদানব নেতা গর্জন করে উঠল। অনুষ্কা দৃঢ় কণ্ঠে বলল, আমরা তোমাদের এই ধ্বংসযজ্ঞ সফল হতে দেব না। অরোরা বলল, আমরা দুজনেই এক, আমাদের শক্তি তোমরা কল্পনাও করতে পারো না। তারা তাদের মনের মধ্যে এক পরিকল্পনা তৈরি করল। অনুষ্কা তার মস্তিষ্কের সমস্ত শক্তি একত্রিত করে মহাদানব নেতার মনে এক বিভ্রম সৃষ্টি করল। এই সুযোগে অরোরা তার আধ্যাত্মিক শক্তি দিয়ে এক শক্তিশালী সুরক্ষা প্রাচীর তৈরি করতে লাগল, যা মহাদানব নেতার শক্তি কেড়ে নিয়েছিল। মহাদানব নেতা ক্রোধে চিৎকার করে বলল, এটা শেষ হয়নি, এবং তার শরীর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। সে পালিয়ে গিয়েছিল। মহাদানব নেতা অদৃশ্য হতেই বাইরে যুদ্ধের তীব্রতা কমে আসতে লাগল। বাকি মহাদানবরা দুর্বল হয়ে পড়ল এবং অরোরার সৈন্যদের কাছে পরাজিত হতে লাগল। প্রত্যাবর্তন এবং নতুন উপলব্ধি। সকাল হওয়ার সাথে সাথে আহতদের চিকিৎসা করা হলো এবং সেই ইউনিভার্স আবার শান্ত হল। রানী অরোরা অনুষ্কা এবং তার বন্ধুদের কাছে তাদের জীবন বাঁচানোর জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সন্ধ্যার সাথে সাথে অনুষ্কা এবং তার বন্ধুরা ফিরে যাওয়ার প্রস্তুতি নিল। অরোরা তাদের বিদায় জানাতে এসে বলল, আমাদের সংযোগ চিরকাল থাকবে অনুষ্কা। তারা আবার চোখ বন্ধ করল। তাদের শরীর আবার ভার অনুভব করল। যখন তারা চোখ খুলল, তখন তারা দেখল তারা অনুষ্কার কলকাতার ঘরে শুয়ে আছে। সব কিছু আগের মতোই ছিল, কিন্তু তারা জানত যে তারা আর আগের মতো নেই। অনুষ্কা এবং তার বন্ধুরা জানত যে মাল্টিভার্স কেবল একটি কল্পনা নয়, এটি একটি বাস্তব অস্তিত্ব। তারা ছিল স্বপ্নের প্রতিধ্বনি, যারা দূরবর্তী একই ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপন করে অন্ধকারকে প্রতিহত করেছিল। তাদের জীবন আর আগের মতো রইল না। আরিয়ান যুক্তির পাশাপাশি অজানাকে নিয়ে ভাবতে শিখল। তার বৈজ্ঞানিক কৌতূহল এখন মহাবিশ্বের রহস্যের দিকে ধাবিত। শ্রেয়া তার সংবেদনশীলতার শক্তিকে চিনতে পারল এবং অনুভব করল যে তার প্রাচীন জ্ঞান মহাজাগতিক সত্যের অংশ। আর দেব তার নির্ভীকতাকে নতুন অর্থে আবিষ্কার করল। বুঝল যে সাহস কেবল শারীরিক শক্তি নয়, মনের শক্তিকেও বোঝায়। অনুষ্কা তার বুকের গভীরে অনুভব করল সেই ক্ষীণ সংযোগ অরোরা এবং তাদের সেই ইউনিভার্সের সাথে। তারা এখন শুধু কলকাতার সাধারণ মানুষ নয়, তারা ছিল মাল্টিভার্সের নীরব রক্ষক, যারা স্বপ্নের জগতের মাধ্যমে এই অস্তিত্বের মায়াকে রক্ষা করেছিল। রাজন প্রায় সফল থেকে কালের অতন্দ্র প্রহরী। রাজন কলকাতার মতো ব্যস্ত শহরে থাকতেন। তিনি নিজেকে সব সময় প্রায় সফল ভাবতেন। এর মানে হলো তিনি যা করতে চাইতেন প্রায় সেগুলো করতেন, কিন্তু পুরোপুরি সফল হতেন না। যেমন তিনি প্রায় একজন গান গাওয়া শিল্পী ছিলেন। তার গানগুলো শুধু খাতায় আর মনেই থাকত, কেউ শুনত না। তিনি প্রায় একজন নতুন কিছু তৈরি করা মানুষ ছিলেন। তার মাথায় অনেক নতুন যন্ত্রের আইডিয়া ছিল, কিন্তু কোনোটা বাস্তবে তৈরি হয়নি। তিনি প্রায় সফলও হতেন, কিন্তু প্রায় এই শব্দটা তাকে পুরোপুরি সফল হতে দিত না। তার জীবনটা ছিল একটা পুরনো সাদা কালো ছবির মতো, যেখানে অন্যদের জীবনে অনেক সুন্দর রং থাকলেও তার দিনগুলো কাটত একঘেয়েমি আর মন খারাপ নিয়ে। ব্যর্থ কথাটা সব সময় তার পিছু নিত ছায়ার মতো। রাজন আরও কিছু চাইতেন, জীবনে একটা লক্ষ্য, একটা ছোট আগুন, যা তার নিস্তেজ জীবনটাকে আবার উজ্জ্বল করে তুলবে। একদিন দুপুরবেলা খুব গরমের মধ্যে রাজন তার দাদুর পুরনো ধুলোমাখা পড়ার ঘরে কিছু খুঁজছিলেন। পুরনো বইপত্র আর ভাঙাচোরা জিনিসের মধ্যে খুঁজতে খুঁজতে তার হাত
হঠাৎ মেঝের একটা কাঠের টুকরোতে লাগলো। সেটা ছিল আলগা। তিনি সেটা সরাতেই একটা লুকোনো জায়গা দেখতে পেলেন। সেখানে সোনা বা গুপ্তধন ছিল না, ছিল একটা অদ্ভুত যন্ত্র। যন্ত্রটা থেকে একটা মৃদু শব্দ আসছিল, আর এর উজ্জ্বল গোল রিংগুলো হালকাভাবে নড়ছিল, যেন তাদের প্রাণ আছে। রাজন খুব অবাক হলেন, কিন্তু একটু সাহস নিয়ে সেই যন্ত্রটা চালু করলেন। এটা একটা প্রাকৃতিক টাইম মেশিন ছাড়া আর কি হতে পারে? সঙ্গে সঙ্গে পৃথিবীটা যেন নানা রঙের একটা ঝলকানিতে মিশে গেল, কানে প্রবল বাতাসের শব্দ। তারপর তিনি একটা নতুন জগতে এসে পড়লেন, যেটা তার কাছে অচেনা হলেও কেমন যেন চেনা লাগছিল। ভবিষ্যতের ঝলমলে কলকাতা। তিনি যখন যন্ত্র থেকে বের হলেন, তখনও মাথাটা ঘুরছিল। চোখ মেলে যা দেখলেন তা তিনি কখনো ভাবতেও পারেননি। তিনি ভবিষ্যতের কলকাতায় এসে পড়েছেন। শহরটা এখন খুব ঝলমলে আর আধুনিক। অনেক উঁচু বিল্ডিং আকাশ ছুঁয়ে আছে। কাঁচ আর লোহার তৈরি এই বাড়িগুলো সূর্যের আলোয় ঝিকঝিক করছে। আকাশ সেতুগুলো শহরের এক অংশ থেকে আরেক অংশকে জুড়ে দিয়েছে, যেখানে স্বয়ংক্রিয় গাড়িগুলো দ্রুত চলছে। এটা তার সময়ের 100 বছর পরের গল্প। এই ভবিষ্যতের বাতাসেও যেন আধুনিক প্রযুক্তির গন্ধ ছিল। প্রতিটি রাস্তার মোড়ে, প্রতিটি বাড়িতেই আধুনিকতার ছোঁয়া। মানুষের পোশাক পরিচ্ছদ, তাদের চলা ফেরা সব কিছু আলাদা। শহরের মাঝখানে, যেখানে এক সময়ে পুরনো কলকাতার কেন্দ্র ছিল, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের এক বিশাল প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। এখানেই ডক্টর অরুণা দেশাই, যিনি জিন নিয়ে কাজ করেন, তাঁর সবচেয়ে বড় আবিষ্কার মিউটাজিন দেখালেন। এই অসাধারণ যন্ত্রটা মানুষের জিন পরিবর্তন করতে পারত, মানুষের মস্তিষ্কের লুকোনো অংশগুলো খুলে দিত এবং মানুষের চিন্তাভাবনাকে অনেক দ্রুত করে দিত। প্রাকৃতিক শক্তিকেও নিজের নিয়ন্ত্রণে আনতে পারত। রাজন খুব হতভম্ব হয়েছিলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। ভবিষ্যতের সেই শহরের সব জায়গায় বসানো ক্যামেরাগুলো তাকে দ্রুত খুঁজে পেল। তিনি কিভাবে এই শহরে এলেন তা কেউ জানত না, তাই তাকে খুব অদ্ভুত মনে হলো। আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ, যারা সারা বিশ্বের শান্তি রক্ষা করে, তাকে নিজেদের অফিসে নিয়ে এলো। পরীক্ষা করার পর একটা অবাক করা সত্যি বেরিয়ে এলো। রাজনের শরীরটা মিউটাজিন প্রক্রিয়ার জন্য একদম ঠিক ছিল। মনে হচ্ছিল যেন তিনি এই সময়টার জন্যই জন্মেছিলেন। পরিষদ তখন একটা নতুন বিপজ্জনক শত্রুকে হারানোর উপায় খুঁজছিল, আর তারা রাজনকে একটা অপ্রত্যাশিত সমাধান হিসেবে দেখল। অনেক বছর ধরে সমুদ্রের খুব গভীরে, লোকচক্ষুর আড়ালে, অসামাজিক কাজকর্মে লিপ্ত লোকজনেরা বড় বড় গোপন আস্তানা তৈরি করেছিল। দ্য সার্পেন্ট নামে এক অসামাজিক কাজকর্মে লিপ্ত মহিলা তাদের নেতা ছিল। তার আসল নাম ছিল জারা। তার চোখগুলো ছিল খুব ঠান্ডা, আর তার মন ছিল প্রতিশোধের আগুনে ভরা। জারা এবং তার দল, যারা নিজেদের অ্যাকোয়াস শ্যাডো বলতো, তারা পৃথিবীর উপরের অংশকে অস্থির করার পরিকল্পনা করছিল। তাদের আসল উদ্দেশ্য ছিল মানুষকে তাদের তৈরি প্রযুক্তির দাস বানানো এবং পৃথিবীতে একটা নতুন নিয়ম চালু করা। এই সমুদ্রের নিচের অসামাজিক কাজকর্মে লিপ্ত লোকেরা সম্প্রতি আরও বেশি আক্রমণ শুরু করেছিল। তারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান বিজ্ঞানীদের তুলে নিয়ে গিয়েছিল এবং তাদের গোপন আস্তানায় ভয়ঙ্কর নতুন অস্ত্র তৈরি করতে বাধ্য করছিল।
দ্য সার্পেন্ট খুব রেগে গিয়েছিল, কারণ তার বোন অন্নাকে নিরাপত্তা পরিষদ আটকে রেখেছিল। তবে অন্না কোনো অসামাজিক কাজে যুক্ত ছিল না। নিরাপত্তা পরিষদ জানত যে তাদের একজন গোপন গুপ্তচর দরকার, এমন একজন যাকে কেউ সন্দেহ করবে না, যে সহজেই শত্রুর আস্তানায় ঢুকতে পারবে। অতীত থেকে আসা ব্যর্থ রাজন ছিলেন তাদের সেরা পছন্দ। তিনি ছিলেন একজন নিরীহ মানুষ, যাকে দেখে মনে হতো তিনি কিছুই করতে পারেন না, তাই তিনি সহজেই শত্রুদের চোখে ধুলো দিতে পারতেন। মিউটাজিন প্রক্রিয়া করা হলো, যা তাকে পুরোপুরি বদলে দিল। এই প্রক্রিয়াটা খুব কষ্টের ছিল, কিন্তু প্রতিটি কষ্টের সাথে রাজনের মধ্যে একটা নতুন শক্তি জন্ম নিচ্ছিল। তিনি অনুভব করলেন তার মন আরও ধারালো হচ্ছে। চিন্তাগুলো অবিশ্বাস্য গতিতে এবং পরিষ্কারভাবে তার মাথায় আসছিল। পৃথিবী যেন ধীরে চলছে বলে মনে হলো। তার সব ইন্দ্রিয় আরও শক্তিশালী হলো। অনেক প্রশিক্ষণের পর তিনি প্রকৃতির ছোট ছোট শক্তি অনুভব করতে শুরু করলেন, যেমন বাতাসের গতি, মাটির কম্পন। এই ক্ষমতাগুলো তিনি এখন ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে পারতেন। তিনি আর সেই ব্যর্থ রাজন ছিলেন না। এখন তিনি অ্যাপেক্স, একজন সুপারহিউম্যান। প্রকৃতির শক্তিকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারতেন। অ্যাপেক্সের কঠিন কাজ, তার কাজটা ছিল খুবই বিপজ্জনক। অ্যাপেক্স পরিষদের পরিকল্পনা মতো চলল। সে জেলে থাকা অন্যার সাথে বন্ধুত্ব করবে এবং গোপনে দ্য সার্পেন্টের দলে যোগ দেবে। এই পরিকল্পনাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, কারণ একটা ছোট ভুলও তার কাজ নষ্ট করে দিতে পারত এবং তার জীবনও চলে যেতে পারত। অন্না যদিও বন্দী ছিল, তবে সে তার দিদির অসামাজিক কাজকর্মে লিপ্ত কাজগুলো একেবারেই পছন্দ করত না। সে জারাকে ভালোবাসত, কিন্তু জারার পাগলামি আর ধ্বংসের পরিকল্পনা তাকে চিন্তায় ফেলেছিল। অ্যাপেক্স তার নতুন আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ভালো ব্যবহার দিয়ে ধীরে ধীরে অন্যার বিশ্বাস অর্জন করল। সে অন্যাকে একটা ভালো এবং সহানুভূতিপূর্ণ দিক দেখালো, যা সে জারার কাছ থেকে কখনো পায়নি। অ্যাপেক্স এমন একটা পৃথিবীর কথা বলল যা শান্তি চায়, যেখানে প্রযুক্তি মানুষের ভালোর জন্য ব্যবহার হয়, ধ্বংসের জন্য নয়। ধীরে ধীরে অন্যার মনে তার দিদির সম্পর্কে সন্দেহ তৈরি করল। সে বুঝতে পারল যে জারা শুধু ক্ষমতার জন্য পাগল হয়ে উঠেছে এবং অন্যাকে শুধু একটা যন্ত্রের মতো ব্যবহার করছে। তাদের সম্পর্ক আরও শক্তিশালী হলো। বিশ্বাস আর বন্ধুত্বের একটা সুতো তৈরি হলো। অন্না তার দিদির অসামাজিক কাজকর্মে লিপ্ত কাজে বিরক্ত হয়ে এবং অ্যাপেক্সের উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হয়ে সাহায্য করতে রাজি হলো। সে তার বোনের গোপন পরিকল্পনা এবং অ্যাকুয়াস শ্যাডোর গোপন ঘাঁটির সব তথ্য অ্যাপেক্সকে দিল। দুজনে মিলে সমুদ্রের গভীরে ঘুরোনো পথ দিয়ে মূল গোপন ঘাঁটিতে পৌঁছল। একটা বিশাল উজ্জ্বল দুর্গ, যা সমুদ্রের গভীর অন্ধকারে লুকোনো ছিল। এই দুর্গের বাইরে ছিল শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা, কিন্তু অন্যার দেখানো পথে অ্যাপেক্স সেগুলোকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে পারল। দুর্গের নড়বড়ে দেওয়ালগুলোর ভেতরে অপহরণ করে নিয়ে যাওয়া বিজ্ঞানীরা নতুন শক্তিশালী শব্দ তৈরি করার অস্ত্র এবং ভূমিকম্প ঘটানোর যন্ত্র নিয়ে কাজ করছিল। তাদের মুখগুলোতে ভয় আর হতাশা স্পষ্ট ছিল, কারণ তারা জানত যে তাদের তৈরি করা এই অস্ত্রগুলো পৃথিবীর বুকে ধ্বংস ডেকে আনবে। শেষ লড়াই এবং সময়ের রক্ষক। শেষ মুহূর্তটা ছিল খুব বড় একটা বিস্ফোরণের মতো।
অ্যাপেক্স অন্যার দেওয়া দরকারি তথ্য ব্যবহার করে একটা সুপরিকল্পিত পরিকল্পনা তৈরি করলো। সে তার শক্তি দিয়ে বাতাসের গতি নিয়ন্ত্রণ করলো এবং ঘাঁটির ভিতরে ছোট ছোট ভূমিকম্প তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করলো। তার প্রতিটি কাজ ছিল খুব নিখুঁত, প্রতিটি কৌশল ছিল খুব ভালোভাবে ভাবা। অ্যাপেক্সের নির্দেশ পেয়ে নিরাপত্তা পরিষদের ডুবুরি দল দ্রুত ঘাঁটিতে হামলা করল। আধুনিক সাবমেরিন এবং ট্রেনিং পাওয়া ডুবুরিরা মুহূর্তের মধ্যে অ্যাকুয়াস শ্যাডোর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ভেতরে ঢুকে গেল। এরপর যে যুদ্ধ হলো তা ছিল খুব বড় এক লড়াই। অ্যাপেক্স দ্য সার্পেন্টের মুখোমুখি হলো। যারা তার উন্নত প্রযুক্তি এবং ট্রেনিংপ্রাপ্ত সৈন্যদের নিয়ে অ্যাপেক্সকে থামানোর চেষ্টা করল, কিন্তু অ্যাপেক্স তার চেয়েও এক ধাপ এগিয়েছিল। সে তার উন্নত মানসিক শক্তি ব্যবহার করে জারার হাত থেকে অস্ত্র কেড়ে নিল এবং নতুন যন্ত্রগুলো অকেজো করে দিল, যেন সেগুলোর ভেতরের শক্তি টেনে নিল। দুর্গটি ভেতর থেকে এবং বাইরে থেকে ভেঙে পড়তে শুরু করলো, যা একটা অসামাজিক কাজকর্মে লিপ্ত শাসনের শেষের ইঙ্গিত ছিল। যারা তার হার মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল। অ্যাপেক্সের কাজ শেষ হওয়ার পর নিরাপত্তা পরিষদের বিশেষজ্ঞরা তাকে সেই ভেঙে পড়া ঘাঁটি থেকে বের করে আনলেন, ঠিক যখন সেটি গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছিল। তাকে ফিরিয়ে আনা হলো বীরের মতো সম্মান দিয়ে। কিন্তু ঠিক তখনই প্রাকৃতিক টাইম মেশিনের শব্দ থেমে গেল, তার আলো নিভে গেল। রাজন নিজেকে দাদুর ধুলোমাখা পড়ার ঘরে ফিরে পেলেন। অদ্ভুত যন্ত্রটা এখন চুপচাপ পড়ে আছে, শুধু একটা পুরনো জিনিস, যেন সেটি কখনো কাজ করেনি। বাইরের পৃথিবী তখনও সেই কলকাতা ছিল যা সে চিনত, ব্যস্ত আর প্রাণবন্ত। তিনি তখনও রাজন, সেই প্রায় সফল মানুষটি যার জীবন একঘেয়েমি আর ব্যর্থতার ছায়ায় ঢাকা ছিল। তবুও তার ভেতরে গভীর কিছু বদলে গিয়েছিল। ব্যর্থতার ফিসফিসানি চিরতরে চলে গিয়েছিল, বদলে তিনি এক শান্ত শক্তি অনুভব করলেন, একটা রক্ষা করা ভবিষ্যতের স্মৃতি, আর এই গভীর উপলব্ধি যে একজন সাধারণ মানুষও যদি একটা অসাধারণ সুযোগ পায় তবে সে ইতিহাস বদলে দিতে পারে। তিনি তার স্বাভাবিক জীবনে ফিরে গেলেন, কিন্তু সেই জীবনটা একজন সুপার হিউম্যান হওয়ার স্মৃতিতে চিরতরে বদলে গিয়েছিল। তিনি যেন সময়ের একজন গোপন রক্ষক হয়ে এমন মানুষদের মধ্যে হেঁটে চলেছিলেন যারা কখনো জানতে পারবে না তার এই অসম্ভব যাত্রার কথা, তার লুকোনো বীরত্বের কথা। তার হাসিটা এখন আরও আত্মবিশ্বাসী, তার চলাচলে এখন এক অদ্ভুত জোর যা আগে কখনো ছিল না। রাজন জানতেন তার ভেতরের অ্যাপেক্স কখনো হারিয়ে যাবে না। সে কেবল এই ব্যস্ত শহরের আড়ালে নীরবে ঘুমিয়ে আছে, প্রস্তুত আরেকটি ডাক আসার অপেক্ষায়। নীল আলোর সেতুবন্ধন, সুপ্রিম ইউনিভার্সের সন্ধানে। শ্বাসরুদ্ধকর ভিড় আর অন্ধকার গলিপথ পেরিয়ে বাসটা যখন রাত্রির মহানগরীর দিকে চলেছে, অনিকেতির চোখে তখন গভীর শূন্যতা। চাকরির বাজারটা তার কাছে এক বিশাল গ্রাসকারী কৃষ্ণ গহ্বরের মতো মনে হচ্ছিল। এই বিষণ্ণ মুহূর্তে যখন ব্যর্থতার গ্লানি তার মস্তিষ্ককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, সে তখন বাস থেকে নেমে পড়ল। শহরের কোলাহলকে পিছনে ফেলে অনিকেত হেঁটে চলল গঙ্গার এক নির্জন ঘাটের দিকে। গভীর রাতে পুরনো জেটির ভাঙা সিঁড়িতে বসে সে দেখল নদীর কালো নিথর জলে চাঁদের অস্পষ্ট প্রতিচ্ছবি, যেন হতাশার এক শীতল ছায়া তাকে ধীরে ধীরে গ্রাস করছে। ঠিক তখনই জলের কিনারা ঘেঁষে ভেসে আসা কুয়াশার মতো আভরণের মধ্যে দিয়ে এসে দাঁড়ালো সিলিয়া। প্রথমেই যা অনিকেতকে ধাক্কা দিয়েছিল তা হলো তার গায়ের তীব্র অচেনা সুগন্ধ।
যেন সদ্য ফোটা কোনো মহাজাগতিক ফুলের নির্যাস, যা পৃথিবীর আবহাওয়ায় থাকার কথা নয়। সিলিয়ার পরনে ছিল হালকা ধূসর রঙের এমন এক পোশাক, যা ছিল ডার্ক ম্যাটারের মতো সূক্ষ্ম, কিন্তু মহাবিশ্বের কাঠামোকে ধারণ করার মতো শক্তিশালী। তার চোখ ছিল গভীর, বুদ্ধিদীপ্ত এবং এমন এক অতীত বহন করত যা অনিকেতের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের বাইরে। সেই চোখে ছিল প্রজ্ঞার নীরবতা এবং সহস্র তারার স্ফুলিঙ্গ। আমি সিলিয়া। তার স্বরে ছিল এক অদ্ভুত অনুরণন। এসেছি সুপ্রিম ইউনিভার্স থেকে। সুপ্রিম ইউনিভার্স? অনিকেত ভ্যাবাচাকা খেয়ে গেল। সুপ্রিম ইউনিভার্স মানে? তার গ্লানি কিছুটা চাপা পড়ল বিস্ময়ে। সিলিয়া হেসে বলল, তার হাসিটা ছিল শীতল চাঁদের আলোর মতো। অনিকেত যেখানে চাকরি না পাওয়ার শোকে নিমজ্জিত, সিলিয়া সেখানে মহাবিশ্বের মূল নিয়মের বিরুদ্ধে এক চরম সত্য শোনাল। ব্ল্যাক হোল ও ডার্ক এনার্জির রহস্য। অনিকেত, তুমি যে আলোকোজ্জ্বল শক্তি দিয়ে এই জগৎকে চেনো, তা একটি বিশাল ব্ল্যাক হোলের অভ্যন্তরে থাকা সামান্য অংশ মাত্র। তোমাদের এই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব, যা মোমবাতির আলোর মতো ক্ষণস্থায়ী, আসলে এই মহাজাগতিক ব্ল্যাক হোলের এক ক্ষুদ্র অংশ। তার কথাগুলো অনিকেতের বেকারত্বের গ্লানিকে ছাপিয়ে এক অস্তিত্বগত শূন্যতা তৈরি করল। সিলিয়া ব্যাখ্যা করল, এই মহাবিশ্বের ভর, শক্তি এবং আলো সবকিছুই সেই ব্ল্যাক হোলের মধ্যে সীমাবদ্ধ। তোমাদের বিজ্ঞানীরা যাকে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি বলে, এই মহাবিশ্ব মূলত তা দিয়েই গঠিত। আর সেই ব্ল্যাক হোলের বাইরে রয়েছে সুপ্রিম ইউনিভার্স, এই মহাজাগতিক চেতনা, যা সমস্ত সমান্তরাল মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। আমরা সেই মহাজাগতিক চেতনারই অধিবাসী। সিলিয়া জানালো, সুপ্রিম ইউনিভার্স হল বিশুদ্ধ চেতনা ও আলোর ক্ষেত্র। তারা এই সুপ্রিম ইউনিভার্সের বাসিন্দা হওয়ায় মহাবিশ্বের সর্বোচ্চ জ্ঞান ও শক্তি লাভ করেছে। তাদের এই উন্নত চেতনা ওয়ার্ম হোল তৈরির রহস্য উন্মোচন করেছে, এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে মিনিটের মধ্যে পৌঁছানোর পথ। নীল আলোর ঘড়ি ও এক নতুন যাত্রা। সিলিয়া পৃথিবীতে এসেছিল আমাদের এই জগৎকে পর্যবেক্ষণ করতে, যা একটি বিশাল আকারের ব্ল্যাক হোলের মধ্যে অবস্থান করছে। তার ফেরার সময়ও ঘনিয়ে এসেছে। গঙ্গার তীরে দাঁড়িয়ে সে অনিকেতকে একটি অদ্ভুত নীল আলোর ঘড়ি উপহার দিল। ধাতুটির গঠন পৃথিবীতে দেখা যায় না, আর তার স্ফটিকের ভেতর থেকে মৃদু নীল আলো বিচ্ছুরিত হচ্ছিল, যেন ঘড়িটির ভেতরেই যেন একটা ক্ষুদ্র তারা লুকিয়ে আছে। এটা আমাদের দুই জগতের মধ্যে যোগাযোগের মাধ্যম, সিলিয়া বলল। কাল সকালে আমার ফেরার সময় তুমি প্রস্তুত থেকো। আমরা একসাথে সুপ্রিম ইউনিভার্সের দিকে যাব। সেখানে তুমি নতুন জীবন পাবে। অনিকেত ঘোর লাগা চোখে দেখল সিলিয়া অন্ধকারের মধ্যে ডার্ক ম্যাটারের আবছায়ায় গঙ্গার ঢেউয়ের সাথে মিশে গেল। সে ঘড়িটিকে শক্ত করে চেপে ধরল। এটি কেবল ঘড়ি ছিল না, এটি ছিল একটি প্রতিশ্রুতি। ভোরের আলো ফোটার আগেই ঘড়িটা থেকে তীব্র নীল আলো বিচ্ছুরিত হল, যেন এক নীরব কিন্তু জরুরি আহ্বান। অনিকেতের বাবা মা চিন্তিত চোখে তাকালেন তার দিকে। তাদের বেকার ছেলের হঠাৎ এই পরিবর্তন স্বাভাবিক ছিল না। অনিকেত তার মায়ের হাত ধরে শুধু বলল, মা, আমি এমন কিছু খুঁজতে যাচ্ছি যা আমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে। আমার আর হতাশা নেই। সিলিয়া সে ভোর হওয়ার আগেই তাদের দরজায় এসে দাঁড়িয়েছিল। বলল, চিন্তা করবেন না, ও আমাদের সুপ্রিম ইউনিভার্সের জগতের একজন হয়ে ফিরবে। ও আর একা নেই। ওয়ার্ম হোল শহরের বাইরে একটা ফাঁকা নীরব মাঠে সিলিয়া ঘড়িটার ওপর এক জটিল কোড প্রয়োগ করল। ঘড়িটা থেকে বিচ্ছুরিত নীল আলো বাতাসের অণুদের
ছিন্ন ভিন্ন করে দিতে শুরু করল। সেই মুহূর্তেই মহাকাশের মতো কালো ঘূর্ণায়মান এক ওয়ার্ম হোল সৃষ্টি হল। গহ্বরের কেন্দ্রের দিকে ঘোরানো তারা এবং ছায়াপথগুলোর অস্পষ্ট ছবি অনিকেতকে এক নিদারুণ আবেশে আবিষ্ট করল। তারা একসাথে সেই গহ্বরের ভেতর ঢুকে পড়ল। চারিদিকে শুধু আলো আর আলোর ঝলকানি, যেন সহস্র তারা এক মুহূর্তে বিস্ফোরিত হচ্ছে। ওয়ার্মহোলের ভেতরে সময় এবং স্থান তাদের কাছে অর্থহীন হয়ে গেল। অনিকেত অনুভব করল তার মস্তিষ্কের ঘুমিয়ে থাকা অংশগুলি জেগে উঠছে, যেন কোনো দীর্ঘদিনের অচেনা স্মৃতি ফিরে আসছে। তার ভয় কেটে গিয়ে এক বিশুদ্ধ চেতনা বিরাজ করল। মিনিটখানেকের মধ্যেই তারা অন্য প্রান্তে পৌঁছাল। সুপ্রিম ইউনিভার্সের পথে যাত্রা। চোখ খুলে অনিকেত দেখল এক ভিন্ন জগৎ। আকাশ অদ্ভুত নীলচে আলোয় ভরা, যা সূর্যের মতো তীব্র নয়, কিন্তু প্রতিটি জিনিসকে স্পষ্ট ও প্রাণবন্ত করে তোলে। এই আলো কেবল দৃষ্টিশক্তির জন্য নয়, যেন চেতনারও খোরাক। উজ্জ্বল জ্যামিতিক নকশার দালান কোঠাগুলি মহাকাশের রহস্যকে যেন মূর্ত করেছে। তাদের স্থাপত্য পৃথিবীর কোনো কাঠামোকে অনুসরণ করে না, সেগুলি যেন আলোর এবং গণিতের ভাষা। স্বাগত সুপ্রিম ইউনিভার্সের প্রবেশ পথে, সিলিয়া বলল। এই সমাজের মানুষ দেখতে আমাদের মতোই, কিন্তু তাদের চোখগুলো যেন আরো গভীর, আরো বুদ্ধিদীপ্ত। তাদের চেহারায় কোনো অস্থিরতা নেই, কেবল গভীর মনোযোগ। তারা অনিকেতকে সাদরে গ্রহণ করল। তাদের নীরব হাসি ছিল আন্তরিক। এই নীল আলো যে কেবল তাদের বিজ্ঞান নয়, তাদের জীবন ও চেতনার ভিত্তি, তা অনিকেত শিখতে শুরু করল। সে শিখল ওয়ার্মহোল তৈরির রহস্য এবং সুপ্রিম ইউনিভার্স সম্পর্কেই তাদের গভীর জ্ঞান। সিলিয়ার সাথে অনিকেতের সম্পর্ক এখন বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে প্রেম, বিশ্বাস এবং সাহসিকতার এক নতুন সেতুবন্ধন তৈরি করেছে। ঘড়ির নীল আলো জ্বলজ্বল করছে, তা শুধু পথ নয়, সুপ্রিম ইউনিভার্সের দিকে তাদের সম্মিলিত যাত্রার প্রতীক। অনিকেতের আর কোনো হতাশা নেই। সে এখন সুপ্রিম ইউনিভার্সের একজন মানুষ, যাকে আমাদের এই মহাবিশ্ব, যা একটি বিশাল আকারের ব্ল্যাক হোলের মধ্যে অবস্থান করছে, এবং তার বাইরের চেতনার মধ্যে সেতুবন্ধন তৈরির দায়িত্ব নিতে হবে। গোয়েন্দা বিভু পুরনো অ্যালবাম। ভবিষ্যৎ পৃথিবী এক নতুন যুগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, যেখানে মানুষের ঠিকানা বদলে গেছে। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং সম্পদের লাগামহীন ব্যবহারের অভিশাপে মানুষ বাধ্য হয়েছে পৃথিবীর কক্ষপথে নির্মিত 108টি স্পেস টাউনে মহাকাশ শহরে আশ্রয় নিতে। এই স্পেস টাউনগুলোর মধ্যে সবচেয়ে অত্যাধুনিক, সবচেয়ে নিয়ন্ত্রিত শহর হল ATK-101, অ্যাভাঙ্গার্ড টেকনোলজি কিউব 101। প্রতিটি ঘর এখানে কাঁচ আর ইস্পাতের তৈরি। বাতাস কঠোরভাবে ফিল্টার করা, আলো পরিমাপ করে সরবরাহ করা হয়, আর প্রকৃতির দৃশ্য কেবলই একটি ত্রিমাত্রিক ডিজিটাল নকশা। বিভু এই শহরেরই এক 10 বছরের ছেলে। এই নিখুঁত কৃত্রিম জীবনে হাঁপিয়ে উঠত। তার মা, যিনি স্বাস্থ্য বিভাগের উচ্চপদে কর্মরত, চাইতেন সে তার বাবার মতোই প্রথম সারির মেধাবী হোক। কিন্তু বিভুর মন ক্লাসের পাঠ্য বইয়ের চেয়েও বেশি খুঁজে বেড়াত মহাকাশের রহস্য আর অতীতের কাহিনী। এই কৌতূহলই তাকে প্রায়শই মায়ের তিরস্কারের মুখে ফেলত। বিভুর ভরসা ছিল দুজন, তার বাবা আর তার প্রিয় বন্ধু ঠাকুমা। ঠাকুমা রোজ রাতে তাকে পৃথিবীর গল্প শোনাতেন। ঠাকুমার মুখে সেই পৃথিবীর কথা শুনতে শুনতে বিভু যেন অনুভব করত কিভাবে তাদের পূর্বপুরুষেরা কেবল লোভ আর নির্বুদ্ধিতার কারণে পৃথিবীর প্রতিটি সম্পদকে নষ্ট করে দিয়েছিল। ঠাকুমা বলতেন, ওরা ভবিষ্যতের দিকে তাকায়নি রে বিভু, ওরা ভেবেছিল যা আছে তা ফুরাবে না। এই গল্পগুলো বিভুর মনে
এক গভীর শূন্যতা তৈরি করত, এক হারানো ভালোবাসার প্রতি টান। বিভুর 10ম জন্মদিনে তার বাবা অনেক ইতস্তত করে তাকে একটি বিশেষ দূরবীন উপহার দিলেন। দাম বেশি হওয়ায় মা প্রথমে আপত্তি করলেও বিভুর চোখে জ্ঞানার্জনের যে ক্ষুধা দেখেছিলেন তা উপেক্ষা করতে পারেননি। উপহার পেয়ে বিভুর আনন্দ বাঁধ মানল না। মা বাবা যখন কাজে চলে যেতেন তখন ঠাকুমাকে নিয়ে সে ছাদে যেত, যেখানে শুধু পরিষ্কার কৃত্রিম বাতাস ছিল। দূরবীন চোখে লাগিয়ে সে তাকাতো দূরের সেই নীল রঙের গ্রহটির দিকে, যা একসময় ছিল প্রাণের লীলাভূমি, আর এখন কেবলই নিষিদ্ধ অঞ্চল, যা দেখে বিভুর বুক ভার হয়ে উঠত। তাদের মহাকাশ শহরে নিয়মিত খবর আসত, পৃথিবী এখন আর মানুষের বসবাসের উপযুক্ত নয় বটে, কিন্তু মানুষের অনুপস্থিতিতে সেখানে নতুন ধরনের জীবন বিকশিত হচ্ছে। এমন জলজ উদ্ভিদ যারা বিষাক্ত গ্যাসকে খাদ্য হিসেবে ব্যবহার করে বেঁচে থাকে, এমন নতুন প্রজাতির পোকামাকড় যারা তেজস্ক্রিয়তা সহ্য করতে পারে, আর এমন গাঢ় লাল রঙের বিশাল মাশরুমের জঙ্গল যা সম্পূর্ণ নতুন এক ইকোসিস্টেম তৈরি করেছে। স্পেস টাউনের মানুষ বিশেষ কৃত্রিম অক্সিজেন কিট ব্যবহার করে স্বল্প সময়ের জন্য পৃথিবীতে নামতে পারত, অনেকটা অন্য কোনো গ্রহে যাওয়ার মতো। পৃথিবীর এই নতুন অচেনা জীবন বিভুর মনে এক মিশ্র অনুভূতি জাগাত, হারানোর বেদনা আর সেই নতুন প্রকৃতির প্রতি এক গভীর মুগ্ধতা। সময়ের আয়না। দূরবীনের লেন্সের মধ্যে দিয়ে রাতের আকাশ দেখতে দেখতে বিভুর মনে প্রায়ই এক অদ্ভুত ভাবনা উঁকি দিত। সে জানত ফোটন বা আলোর কণার কোনো ভর নেই, তাই সে আলোর সর্বোচ্চ গতিতে ছুটতে পারে। আর সে এটাও জানত যে যার ভর আছে সে কখনোই সেই গতিতে পৌঁছতে পারবে না। এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। কিন্তু এই আলোর গতি এক অদ্ভুত সময়ের ব্যবধান সৃষ্টি করে। যখন সে বহু দূরের কোনো নক্ষত্রের মৃদু আলো দেখতে পায়, তখন সে আসলে সেই নক্ষত্রের লক্ষ লক্ষ বছর আগের রূপটি দেখছে। সেই আলো এত দীর্ঘ পথ অতিক্রম করে তার চোখে এসে পৌঁছতে পৌঁছতে হয়তো সেই নক্ষত্রটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তার জীবনের ইতি ঘটেছে বহু আগেই। বিভু ভাবত সে হয়তো এক মৃত নক্ষত্রের অতীতকে দেখছে। মহাকাশ যেন এক বিশাল সময়ের আয়না। এই মহাবিশ্বের বিশালতার সামনে আমাদের অবস্থান এক বিস্ময়কর সত্য। আমাদের এই সৌরজগতের প্রাণপুরুষ সূর্য মিল্কি ওয়ে নামক সুবিশাল গ্যালাক্সির হাজার কোটি নক্ষত্রের মধ্যে একটি সাধারণ নক্ষত্র। কিন্তু এই মিল্কি ওয়েতে দৃশ্যমান মহাবিশ্বের শত শত বিলিয়ন গ্যালাক্সির তুলনায় একটি ক্ষুদ্র অংশ মাত্র। এই অনুক্রমটি আমাদের বিনয়ী হতে শেখায়। কিন্তু এই মহাবিশ্বকে অনুভব করার ক্ষমতা আমরা রাখি, তাই আমরা সামান্য হয়েও যেন অসামান্য। অ্যালবামের গন্ধ। বিভুদের বাড়িতে ছিল একটিমাত্র মূল্যবান ঐতিহ্য, এক পুরনো অ্যালবাম, যা বিভুর ঠাকুরদা এবং তারও পূর্বপুরুষের সময়ের, যখন তারা পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করতেন। ঠাকুমা সযত্নে সেটি বের করে আনতেন। অ্যালবামের পাতা উল্টোতে উল্টোতে বিভু যেন তার পূর্বপুরুষদের পৃথিবীর সাথে একাত্ম হয়ে উঠত। ছবিগুলো ছিল ধূসর, সাদা কালো, কিন্তু বিভুর পঞ্চ ইন্দ্রিয় যেন জাগ্রত হয়ে সেই অতীতকে বর্তমানে নিয়ে আসত। অ্যালবামের পাতা উল্টাতে গিয়ে বিভু অনুভব করত সেই হারানো সময়ের মাটির গন্ধ, বাতাসের স্পর্শ। সে যেন শুনতে পেত ঝিঁঝি পোকার নিরবচ্ছিন্ন ডাক, যা ছিল এক গ্রাম্য সন্ধ্যার প্রতীক। শুনতে পেত বর্ষাকালের ব্যাঙের ডাক, যা প্রকৃতির অদম্য জীবনের সুর। আর সবচেয়ে আশ্চর্যজনকভাবে সে যেন বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্তে মাটির ভেজা গন্ধ, যাকে আমরা পেট্রিকোর বলি, তা উপলব্ধি করতে পারত।
এই অদ্ভুত কাল্পনিক সংবেদন বিভুর মনে এক গভীর অনাবিল আনন্দ সৃষ্টি করত। স্মৃতি, প্রকৃতি এবং জীবনের একটি সুতোয় বাঁধা থাকার ঐশ্বরিক উপলব্ধি। এই ছবিগুলোই প্রমাণ করত মানুষ কেমন পৃথিবী হারিয়েছিল। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখা গেল সেই মূল্যবান পারিবারিক অ্যালবামটি চুরি হয়ে গেছে। পরিবারের সবার মন খারাপ হয়ে গেল, ঠাকুমার চোখ ছলছল করছিল। বিভু দৃঢ় সংকল্প নিল, এই হারানো স্মৃতি তাকে পুনরুদ্ধার করতেই হবে। এই অ্যালবাম তো কেবল ছবি নয়, এটি তাদের অস্তিত্বের শিকড়, যা তাদের পূর্বপুরুষদের পরিচয় বহন করে। সংকেত। পরের দিন স্কুলে বিভু তার দুই প্রিয় বন্ধু ঈশান এবং অলিভিয়ার সঙ্গে তার দুঃখের কথা জানালো। ঈশান, যার বুদ্ধির ধার ছিল প্রখর, এবং অলিভিয়া, যে ছিল যুক্তিবাদী ও সাহসী। তারা সব সময় বিভুর পাশে থাকত। আমরাই অ্যালবাম খুঁজে বের করবই, ঈশান দৃঢ়ভাবে বলল। অলিভিয়া সায় দিয়ে বলল, এটিকে 101-এর কড়া নিয়ম সত্ত্বেও খারাপ মানুষ আছে, আমাদের গোয়েন্দা হতেই হবে। তারা তদন্ত শুরু করল। বিভুদের ঘর তল্লাশি করতে গিয়ে তারা একটা ছোট সূত্র খুঁজে পেল। ঘরের মেঝেতে একটি পুরনো রুবিস কিউবস পড়েছিল, যেটি বিভুর ছোটবেলার বন্ধু তাকে উপহার দিয়েছিল। বিভু বুঝতে পারে চোর অ্যালবামের সঙ্গে এই কিউবটিও সরানোর চেষ্টা করেছিল, কিন্তু হয়তো তাড়াহুড়োতে ফেলে গিয়েছে। বিভু কিউবটি হাতে নিয়ে সমাধান করার চেষ্টা করল। দীর্ঘক্ষণ চেষ্টার পর সে লক্ষ্য করল কিউবের প্রতিটি রঙের অংশে কিছু অদ্ভুত সূক্ষ্ম চিহ্ন রয়েছে। ঈশান এবং অলিভিয়া সেই চিহ্নগুলি বিশ্লেষণ করল। তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ দাগ নয়, বরং একটি কোড। 3 জন বন্ধু মিলে সেই কোড সমাধান করল। কোডটি সমাধান করে তারা একটি গোপন স্থানের ঠিকানা খুঁজে পেল। ঠিকানাটি ছিল শহরের এক পুরনো ল্যাবরেটরিতে। ডক্টর চক্রবর্তীর উদ্দেশ্য। তারা সেই পুরনো ল্যাবরেটরিতে পৌঁছল। ল্যাবরেটরিটির দরজা খুলতেই তারা হতবাক হয়ে গেল। সেখানে দাঁড়িয়েছিলেন তাদের স্কুলের সবচেয়ে প্রিয় শিক্ষক, বিজ্ঞানী ডক্টর চক্রবর্তী, আর তার টেবিলের ওপরই রাখা ছিল সেই মূল্যবান অ্যালবামটি। বিভু বিস্মিত হয়ে বলল, স্যার, আপনি? কিন্তু কেন? ডক্টর চক্রবর্তী দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের পূর্বপুরুষেরা পৃথিবীর সম্পদ নষ্ট করেছে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেই অপরাধবোধের ভারে নুয়ে না পড়ে, সেই কারণেই কিছু মানুষ এই স্মৃতিগুলো মুছে ফেলতে চেয়েছিল। বিভু, আমরা চাই না তোমরা তোমাদের পূর্বপুরুষদের ভুলের জন্য লজ্জিত হও। ইতিহাস মুছে ফেললেই নতুন করে শুরু করা যায়। তিনি ব্যাখ্যা করলেন, তিনি নিজেই সেই দলের একজন যারা পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসার অতীতের শাস্তি থেকে নতুন প্রজন্মকে মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু বিভু মাথা নাড়ল। স্যার, লজ্জা নয়, এই অ্যালবাম আমাদের শিক্ষা দেয়। এই ছবিগুলো আমাদের পূর্বপুরুষদের ভুলের গল্প বলে। এই ছবিগুলোই প্রমাণ করে প্রকৃতির অপব্যবহার মানুষকে কতটা কষ্ট দিয়েছে। আপনি যে অতীত মুছে ফেলতে চাইছেন, তা আমাদের ভবিষ্যৎ রক্ষা করার চাবিকাঠি। ডক্টর চক্রবর্তী তাদের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই নতুন প্রজন্ম অতীতের ভারেও ভারাক্রান্ত নয়, বরং সেই অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন ভবিষ্যতের পথ রচনা করতে চায়। তিনি ধীরে ধীরে অ্যালবামটি বিভুর হাতে তুলে দিলেন। শপথ! বিভু তার হারানো স্মৃতি পুনরুদ্ধার করল। অ্যালবামের প্রতিটি ছবি যেন এখন তাদের পূর্বপুরুষদের ভুলের গল্প বলছে, কিন্তু একই সাথে
নতুন করে সংকল্পের জন্ম দিচ্ছে। তারা তিনজন শপথ নিল তারা কখনো তাদের পূর্বপুরুষদের মতো ভুল করবে না। তারা তাদের স্পেস টাউনের সম্পদ রক্ষা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করবে। বিভু সেদিন শুধু তার পরিবারের হারানো স্মৃতি ফিরিয়ে আনেনি, বরং সে একজন সত্যিকারের গোয়েন্দা হয়ে উঠেছিল, যে কেবল চুরি যাওয়া জিনিস খুঁজে আনে না, বরং সত্য এবং নীতির জন্য লড়াই করে এবং তার প্রজন্মের সামনে অতীতের আলো ফেলে ভবিষ্যতের পথ দেখায়।